আপনার জীবনে তসলিমা নাসরিন আসার ফলে কিভাবে আপনার জীবনটা ধনধান্য পুষ্পভরা হলো? আলাদা করে তসলিমা নাসরিনের কাছ থেকে বাংলার মানুষকে সিপিএম চিনতে হবে বলে আমার মনে হয় না। জয় গোস্বামীর যদি গত 15 বছরের এই ভূমিকা না থাকতো, তাহলে ওনার সাথে গতকাল এটা হওয়ার পরে হয়তো বাঙালি সমাজ অনেক বেশি করে ক্ষোভে ফেটে পড়তো। আমার তো মাঝে মধ্যে মনে হয় শ্রমিক ভট্টাচার্য নিজেই একটা বিচ্যুতি। বিজেপি মনে করে শিব ঠাকুরকে কন্ডম পরানো উচিত। শিব ঠাকুরকে কন্ডম পরানো এমপি হচ্ছে বিজেপির শরিক। এটাই তো তার মানে বিজেপির পদ্ধতি। তার মানে 19 বছর পর তিনি ফিরেছেন তসলিমা নাসরিন। তিনি ফেরার পর থেকেই বলছেন লড়াইটা অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিল, কিন্তু তার আশাকে কেন্দ্র করে খুব স্বাভাবিক কারণেই হোক বামপন্থীদের নাম আসছে। গতকাল তসলিমা নাসরিন তিনি বামপন্থীদের বিষয়ে মন্তব্যও করেছেন। তিনি এটাও বলছেন আনুগত্য বা কৃতজ্ঞতা জানানো মানে অন্ধ আনুগত্য জানানো নয়। বামপন্থীদের সমালোচনাও শোনা গিয়েছে তসলিমা নাসরিনের মুখে। আর তসলিমা নাসরিনের এই বক্তব্য সত্যি সত্যি সিপিআইএম কিভাবে দেখছে? শতরূপ, তসলিমা নাসরিন তিনি আসাতে সিপিআইএম কি কিছুটা হলেও অস্বস্তিতে নাকি বিড়ম্বনায়, কোন জায়গায় আছে? দেখুন, তসলিমা নাসরিন আসাতে সিপিআইএম বিড়ম্বনায় কিনা সেই প্রশ্নে আসার আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, ধরুন এই যে গতকাল দুপুরবেলা নাগাদ তসলিমা নাসরিন এলেন, তো গতকাল সকাল বা গত পরশু দিন, তো গত পরশু সকালবেলা পর্যন্ত আপনার জীবনটা কীরকম ছিল পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে? তসলিমা নাসরিন আসার ফলে আপনার জীবনটা কীভাবে পাল্টালো? আপনার মাইনে বাড়লো, আপনার বাড়ির সামনে বাজারে জিনিসপত্রের দাম কমলো, আপনার আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষায় বসে এখনও পর্যন্ত চাকরি না পেয়ে অপেক্ষা করছেন তারা কেউ চাকরি পেয়ে গেল। আপনার জীবনে কী কী ইতিবাচক, আমি ব্যক্তি আপনাকে বলছি না, কিন্তু বাংলার একজন নাগরিকের প্রতিনিধিত্বকারী হিসেবে আপনাকে ধরে জিজ্ঞেস করছি, আপনার জীবনে তসলিমা নাসরিন আসার ফলে কিভাবে আপনার জীবনটা ধনধান্য পুষ্পভরা হলো? হলো কি কোনোভাবে? যেমন আপনার কিছু গেলে হলো না, তেমন আমারও কিছু গেলে হলো না। এটাই সোজা উত্তর। কিন্তু তসলিমা নাসরিন যে বক্তব্য গতকাল দিয়েছেন, সেই বক্তব্য বা সোশ্যাল মিডিয়াতে আমরা একাধিক মন্তব্য দেখছি, খুব স্বাভাবিকভাবেই বামেদের যে শাসনকাল সেই প্রসঙ্গ তো আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বক্তব্য কি তসলিমা নাসরিনের এই মন্তব্য এবং তার চলে যাওয়া, তার 19 বছরের এই অপেক্ষা, সেটা নিয়ে আপনাদের অবস্থান? দেখুন, তসলিমা নাসরিনের গতকালের মন্তব্য কী হয়েছে না হয়েছে আমি জানি না। আমি একটা দেখলাম, ওনার অনুষ্ঠানে বোধহয় জয় গোস্বামী ছিলেন, ওনাকে নিয়ে একটা হয়েছিল, তার কতগুলো আমি খবরে কিছু দেখলাম রাত্রিবেলা। তার বাইরে উনি কি বলেছেন না বলেছেন আমার সত্যি কথা জানা নেই। তবে হ্যাঁ, ওনার বামপন্থীদের সম্পর্কে কিছু সমালোচনা আছে, সে তো অনেকেরই অনেকভাবে আছে, ওনারও আছে, সেটাকে আমরা সম্মান করি। ওনার সব সমালোচনার সঙ্গে আমরা একমত তাও নয়, উনি সবসময় যে খুব সত্যি কথা বলেন এমনও নয়। তো তার বাইরে আমাদের খুব একটা কোনো গুরুত্ব নেই। আর উনি আপনি যদি চলে যাওয়ার কথা বলেন, উনি বারবার 2007-এর একটা দিনের কথা বলতে ভালোবাসেন, বা ওনার জায়গা থেকে হয়তো সেটা বলাটা স্বাভাবিকও, যেদিন ওনাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল। কিন্তু যেটা উনি বললেন না তা হলো তার আগে 1 দশকের বেশি সময় উনি এই কলকাতা শহরেই থেকেছেন বামফ্রন্ট সরকারের আমলে। উনি কলকাতা বইমেলায় ওনার বই প্রকাশ হয়েছে, উনি রবীন্দ্র সদন থেকে শুরু করে বাংলা একাডেমি থেকে শুরু করে বহু জায়গায় অনেক কবিতা পাঠ করেছেন, অনেক কিছু করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা শহরেই উনি বসবাস করতেন। আমার মনে আছে আমি তখন কলেজে পড়ি বা স্কুলের ক্লাস 10-11-এ পড়ি, ওই তখন আমার হাইল্যান্ড পার্ক শপিং মলটা হয়েছিল। আমরা মাঝে মধ্যে বন্ধুরা মিলে রোববার করে ওখানে শপিং মলে ঘুরতে যেতাম, দেখতাম তসলিমা নাসরিন ওখানে হাইল্যান্ড পার্কে ওই মলের ভেতর কেনাকাটা করছেন, বাজার করছেন, প্রায় প্রত্যেক রোববার ওনাকে দেখতাম। তখন ন্যাচারালি উনি আমাদের চিনতেন না, আমরা অনেক ছোটো তখন দেখতাম। যাই হোক, আমি যেটা বলার জন্য কথাটা বলছি তা হচ্ছে যে উনি 1 দশকের ওপর বামফ্রন্ট সরকারের আমলেই কলকাতায় বসবাস করেছেন, পশ্চিমবাংলায় বসবাস করেছেন। তারপরে 2007 সালে একদিন ওনাকে নিয়ে একটা গণ্ডগোল এখানে হয়। গণ্ডগোলটা করেছিল কারা? ইদ্রিস আলী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একটা বাহিনী, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম পিরিয়ড থেকে একটা মৌলবাদী বাহিনীকে তৈরি করছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায়, তারা গণ্ডগোল করেছিল। এবং যেটা অনেকে উজ্জ্ব রাখে, তসলিমা নাসরিনও উজ্জ্ব রাখেন এবং ওনার প্রতি খুব সিম্প্যাথেটিক মানুষজন তারাও কেন জানি না এটা উচ্চ রাখেন, যেদিন আমার খুব ভুল না হলে দিনটা বোধহয় খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে ছিল, যেদিন তসলিমা নাসরিনের কলকাতায় আসা নিয়ে গণ্ডগোল হচ্ছিল, ওই পাকসা গাছের ওখানে রাস্তা অবরোধ, আগুন জ্বালানো এইসব হচ্ছিল, সেই দিন বেনিয়াপুকুরে ওই মব ইদ্রিস আলীর নেতৃত্বে সিপিআইএমের একটা পার্টি অফিস ভেঙে চুরমার করে দেয়। ওই মব যারা তসলিমা নাসরিনকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, তারা আমাদের পার্টি অফিস ভাঙে। কেননা তাই সেই মৌলবাদীদের কাছে তসলিমা নাসরিন যতটা শত্রু, ততটা বা তার থেকেও বেশি কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা শত্রু, তারা আমাদের পার্টি অফিস ভাঙে। এটা ঠিক যে সেই দিন বামফ্রন্ট সরকারের বা পুলিশ সেই সময় ওনাকে বলেছিল তসলিমা নাসরিনকে যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি আমাদের হাতের বাইরে যাচ্ছে, আপনি যদি এই সময় কলকাতায় না থাকেন তাহলে ভালো হয়। আপনি 100 বার তার সমালোচনা করতে পারেন, হয়তো দুর্বল সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি আপনাদেরকে এইটাও মনে করাই, আপনারা আপনাদের 24 ঘন্টার আর্কাইভ খুলে দেখতে পাবেন, পরের দিন যেদিন এই ঘটনাটা ঘটে এবং পুলিশ এই কথাটা বলে, পরের দিন বামফ্রন্ট সরকারের পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনা করেন যিনি, তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, যে মোহাম্মদ সেলিমকে বিজেপি আরএসএসের লোকেরা তার জন্মসূত্রে পাওয়া ধর্মীয় পরিচয় নিয়ে একরকমভাবে প্রচার করার চেষ্টা করে, সেই মোহাম্মদ সেলিম এগিয়ে এসে বলেন যে না, তসলিমা নাসরিনকে কলকাতায় থাকতেই দেওয়া উচিত
এবং ওনাকে কলকাতা ছেড়ে যেতে বলাটা সরকারের দুর্বলতা হয়েছে, পুলিশের দুর্বলতা হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। মৌলবাদের কাছে একটা বামফ্রন্ট সরকার বা তার পুলিশ মাথা নত করবে, এটা কাঙ্ক্ষিত নয়। এটা মোহাম্মদ সেলিম বলেন। এখন কারুর এখন মনে হবে তসলিমা নাসরিনকে নিয়ে এসে মানে তাকে দিয়ে নিজেদের সুবিধা মতো পাঁচটা কথা বলিয়ে তারা রাজনীতি করবে, কিন্তু আমার মনে হয় ভারতের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তিনি কেন বামপন্থীকে সমর্থন করবেন তার কারণটাও তার কাছে পরিষ্কার। যিনি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বামপন্থীদের বিরোধিতা করেন, বিরোধিতা করার কারণটাও তার কাছে পরিষ্কার। আলাদা করে তসলিমা নাসরিনের কাছ থেকে বাংলার মানুষকে সিপিএম চিনতে হবে বলে আমার মনে হয় না। সতেরো সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গ যেহেতু এই প্রসঙ্গে এলো, জয় গোস্বামীর প্রসঙ্গও আপনি নিজে তুললেন। জয় গোস্বামীর ভূমিকা সেই সময় এবং গতকাল যে ঘটনা জয় গোস্বামীকে কেন্দ্র করে ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের অবস্থান কি, বা আপনার ব্যক্তিগত শতরূপ ঘোষ কি বলছেন জয় গোস্বামীর সাথে গতকাল যেটা হয়েছে? দেখুন, আমার ওটা দেখে এক কথায় খারাপ লেগেছে, কেননা জয় গোস্বামীর মতো এত গুণী একজন কবি, এত শ্রদ্ধার একজন মানুষ, তার সাথে এটা হয়েছে দেখলে খারাপ লেগেছে। তবে আবার এটাও ঘটনা, জয় গোস্বামী বা জয় গোস্বামীর মতো মানুষেরা 10-15 বছর ধরে নিজেদেরকে যে জায়গায় নামিয়ে এনেছিলেন সেটাকে দেখেও আমাদের একই রকম বা এর চেয়েও বেশি হয়তো খারাপ লেগেছিল। কালকে যারা এটা করেছেন তাদেরকে আমি চিনি না শুনি না, এটা আন্দাজ করা যায় যে সেটা একটা আরএসএস বা আরএসএসের কোনো শাখা সংগঠনের প্রোগ্রাম ছিল, হয়তো তাদের কর্মী সমর্থক ছিল, তাদের কাছ থেকে আমাদের খুব বেশি সামাজিক এক্সপেকটেশনও নেই। কিন্তু জয় গোস্বামীর মতো মানুষ, আবুল বাশারের মতো মানুষ, নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতো মানুষ, তারা যা কবির সুমনের মতো মানুষ, তাদের মতো ইন্টেলেকচুয়াল অফ দি হায়েস্ট অর্ডার, যাদেরকে আমরা চিরকাল মানে আমরা গর্ব করতাম এদেরকে নিয়ে, যে এটা আমাদের, 15 বছর সেই গর্বের হ্যাঁ সেটাই বলছি, গত 15 বছরে মানে যাদের কাছ থেকে আমাদের কোনো আশা নেই, সেই সমস্ত আরএসএসের 4টে লোকের কাছ থেকে আমি কি আহত হব? জয় গোস্বামী, কবির সুমনদের ভূমিকা দেখে, আবুল বাসারদের ভূমিকা দেখে যে আঘাতটা আমাদের পেতে হয়েছে, নৃসিংহপ্রসাদ ভাদুরীদেরকে দেখে যে আঘাতটা পেতে হয়েছে, সেই আঘাত আমার মনে হয় অনেক গুরুতর আঘাত। সেই জায়গা থেকে কিছুটা আমি এইটুকু বলতে পারি যে জয় গোস্বামীর যদি গত 15 বছরের এই ভূমিকা না থাকতো, তাহলে ওনার সাথে গতকাল এইটা হওয়ার পরে হয়তো বাঙালি সমাজ অনেক বেশি করে ক্ষোভে ফেটে পড়তো। কিন্তু আজকে এই যে অনেকে বলছেন যে যা হয়েছে বেশ হয়েছে, ওনার সাথে এটা হওয়া উচিত ছিল। জয় গোস্বামীর একজন ভক্ত হিসেবে, অনুরাগী হিসেবে আমার শুনতে এটা খারাপ লাগছে। আরও খারাপ লাগছে এইটা ভাবতে যে উনি হয়তো নিজেই এটা কোনো জায়গায় অর্জন করেছেন গত 15 বছরে। শতরূপ অর্জনের কথা যখন আসছে, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে দলের মধ্যে যে বিচ্যুতি রয়েছে সেই বিচ্যুতি মেটাতে হবে, এবং যারা তোলাবাজি করছেন বা দল ভাঙিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছেন তাদের তিনি সতর্ক করছেন। একই কথা শোনা গিয়েছে দিলীপ ঘোষের মুখে, সুকান্ত মজুমদারের মুখেও। ওদের কোনটা বিচ্যুতি কোনটা পদ্ধতি আমি জানি না। শ্রমিক ভট্টাচার্য, আমার তো মাঝে মধ্যে মনে হয় শ্রমিক ভট্টাচার্য নিজেই একটা বিচ্যুতি। আর ওদের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এই এখন এই প্রকাশ চিকবরাই পর্যন্ত এটাই হচ্ছে পদ্ধতি। উনি বলছেন যে দলের মধ্যে যারা তোলাবাজি করছে, আরে ভাই একটা লোক রেজিস্টার্ড স্মাগলার, একটা সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দাঁড়িয়ে বললেন একটা লোক সম্পর্কে যে এই প্রকাশ এ হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারে স্মাগলিং করে। শ্রমিক ভট্টাচার্য নিজে হাতে করে একজন ইন্টারন্যাশনাল বর্ডারের স্মাগলারকে হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাকে রাজ্যসভার মেম্বার করলেন, শাসক দলের রাজ্যসভার মেম্বার করলেন। আপনি আমায় বলুন তো, যে ভারতের পার্লামেন্ট, আমি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলছি বা রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে বলছি, যে ভারতবর্ষের পার্লামেন্ট ছিল ইন্দ্রজিৎ গুপ্তদের জন্য, হিরেন মুখার্জির জন্য, সোমনাথ চ্যাটার্জির জন্য, প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্য, যে ভারতের পার্লামেন্ট ছিল অটল বিহারী বাজপেয়ীর জন্য, সেই ভারতের পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ী যে আসনটায় বসতেন, যদি সেই আসনে দেখি প্রকাশ চিকবরায়ের মতো একটা স্মাগলার বসছে শ্রমিক ভট্টাচার্যের কল্যাণে, তাহলে আমি কোনটাকে পদ্ধতি বলবো, কোনটাকে বিচ্যুতি বলবো? বাজপেয়ীকে সরিয়ে ওই যে ভয় আউট ভরসা ইন বলে এখন বাজপেয়ী আউট স্মাগলার ইন করে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য নিজে হাতে করে, সেটাই তো আমি বলবো সবচেয়ে বড় বিচ্যুতি। বা হয়তো এটাই বিজেপির পদ্ধতি। ওদের দলে আছেটা কি? ক্যামেরার সামনে হাত পেতে টাকা খাওয়া লোককে ওরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছে। তারপরে পাড়ার বিজেপির লোককে গিয়ে বলছে এই তোমরা চুরি করবে না, তোমরা 100% সৎ থাকবে, সব কিছু থাকবে। আরে আপনি ঝাড়গ্রাম এই কী বলে কামারহাটি পুরসভা দেখলাম শ্রমিক ভট্টাচার্য কদিন আগে বলছেন যে যারা গিয়ে ওখানে তৃণমূলের লোক নাম পাল্টে তারা বিজেপির কাউন্সিলর হয়ে যাচ্ছে, এইটা আমরা মানবো না। আর তৃণমূলের এমপি যে নাম পাল্টে বিজেপির এমপি হয়ে যাচ্ছে, আপনি যদি তৃণমূলের এমপিদেরকে বিজেপির এমপি করে বলেন যে এটা আমার ন্যাশনাল কম্পালশন, তাহলে ওটাও ওদের কামারহাটি কম্পালশন। আপনি যদি ওপরতলায় সেটিং করতে পারেন, এদের এত বক্তব্য ছিল ধর্মের অপমান হয় নাকি পশ্চিমবাংলায়। ববি হাকিম বলেছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করলে সে অভাগা, হিন্দু ধর্মের অপমান। সায়নী ঘোষ শিব ঠাকুরকে কন্ডম পরিয়েছে, শিব ঠাকুরের অপমান, হিন্দু ধর্মের অপমান। সেই ববি হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছে। আর শিব ঠাকুরকে কন্ডম পরানো সায়নী ঘোষ, সে এখন আপনাদের শরিক এমপি হয়ে গেছে, আপনাদের অমিত শাহর সঙ্গে বসে এখন দিল্লিতে এনডিএর বৈঠক করছে। তো কোনটা আপনাদের পদ্ধতি? এখন তো বোঝা যাচ্ছে যে তার মানে আমাকে তো তার মানে এটা বলতে হবে যে বিজেপি মনে করে শিব ঠাকুরকে কন্ডম পরানো উচিত, শিব ঠাকুরকে কন্ডম পরানো এমপি হচ্ছে বিজেপির শরিক। এটাই তো তার মানে বিজেপির পদ্ধতি তার মানে।
আর কেউ যদি বাই চান্স ফুল বেলপাতা দিয়ে এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের পূজা করে, সেটা হচ্ছে বিচ্যুতি। বিজেপি তো রাজনীতিকে সেই জায়গায় এনে ফেললো পশ্চিমবাংলায়। রাজনীতির কথা তো পশ্চিমবঙ্গে সবসময় হয়, কবিতা, আন্দোলন, বিভিন্ন কিছুর কথা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তাসলিমা নাসরিন বা জয় গোস্বামী কারোর সঙ্গে এই সিচুয়েশনে দেখা করার বা কথা বলার ইচ্ছা রয়েছে? তসলিমা নাসরিনকে আমি চিনি না, ওনার সাথে আমার কথা বলার ইচ্ছে থাকার কথাও না, নেই। জয় গোস্বামীর সাথে যদি আমার কখনো দেখা হয়ে যায় আমি নিশ্চয়ই কথা বলবো। আমি এত কিছু করে বলছি, দেখুন কিছু মানুষ থাকে যাদেরকে না ইটস ভেরি ডিফিকাল্ট টু আনলাভ দেম। জয় গোস্বামীর কবিতা যিনি পড়েছেন তার পক্ষে জয় গোস্বামীকে ভালো না বাসা খুব কঠিন। এবং এটাই দেখুন, আমি কি বলুন তো, যে মানুষটা ধরুন এখানে যে লোকটা ওখান দিয়ে পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, সে যদি খারাপ কিছুও করে আমার অতটা আঘাত লাগবে না যদি আমার নিজের ভাই আমার বোন কোনো খারাপ কিছু করে, কি আমি যাকে খুব ভালোবাসি আমার কোনো আপনজন খারাপটা করে। আমি এটাই বারবার করে বলার চেষ্টা করছি, জয় গোস্বামীকে, কবির সুমনকে আমরা খুব শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি বলেই ওনাদের এই মানে দলদাসত্বে নুব্জ চেহারাটা আমাদেরকে খুব আঘাত করেছে। কিন্তু তাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তৃণমূলের সবাই ভাষণ দেওয়া জয় গোস্বামী নয়, কবিতা লেখা জয় গোস্বামী আমাদের কাছে জয় গোস্বামী। সেই জয় গোস্বামীর সাথে তো নিশ্চয়ই যদি কখনো দেখা হয় কথা হবে। কলকাতা আন্দোলনের কথা বলে, কলকাতা সবসময় প্রেমের কথা বলে। কলকাতায় যুক্তি থাকে, পাল্টা যুক্তি থাকে, এবং কলকাতায় ভিন্ন মত থাকে। তাই জয় গোস্বামী, তসলিমা নাসরিন সকলেই তার নিজের অবস্থান যেমন স্পষ্ট করছেন, রাজনৈতিক দলগুলো তাদের নিজের অবস্থানে সোচ্চার থাকছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।